Good morning, dear students. So, my love and best wishes to all. তো গতকাল আমি তোমাদেরকে রাইটিংয়ের উপর একটা ক্লাস করিয়েছিলাম যে কীভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, হাউ টু রাইট এ রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। তো আজকে আমি তোমাদের গ্রামার ক্লাস নিচ্ছি। তো আজকে আমাদের লেসন, টুডেজ লেসন ইজ, ভালো করে দেখে নাও, জয়নিং অফ সেন্টেন্সেস। টুডেজ লেসন ইজ জয়নিং অফ সেন্টেন্সেস। আজকের বিষয়বস্তু হলো জয়নিং অফ সেন্টেন্সেস। তো জয়নিং অফ সেন্টেন্সে যাওয়ার আগে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে সেটা হলো ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব বা হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি? তো ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বের বাংলা অর্থ সমাপিকা ক্রিয়া। তো চলো আমরা দেখে নিই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে। যে ভার্ব সাবজেক্টের সাথে, দেখো, যে ভার্ব সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় এবং যার রূপ নাম্বার, মুড, ভয়েস, টেন্স অনুসারে পরিবর্তিত হয়। তাহলে মনে রাখবে, যে ভার্ব সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় এবং যার রূপ নাম্বার, মুড, ভয়েস ও টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বা বাংলায় সমাপিকা ক্রিয়া বলি। একটা জিনিস মনে রাখবা যে সমাপিকা ক্রিয়ার দ্বারা কিন্তু বাক্যের কাজ সম্পন্ন হয়, আর মানে ফাইনাইট ভার্বের দ্বারা বা সমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ সম্পন্ন হয়, কিন্তু ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব যেগুলো, সেগুলোর দ্বারা কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা ইংরেজিতে যদি বলি ফাইনাইট ভার্ব, তাহলে সেক্ষেত্রে কি কি দাঁড়াবে? দেখো, এ ভার্ব হুইচ ইজ ইউজড উইথ এ সাবজেক্ট, যা সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়, অ্যান্ড ইট ইজ লিমিটেড বাই নাম্বার, মুড, ভয়েস অ্যান্ড টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তো উদাহরণগুলো চলো আমরা দেখে নিই। উদাহরণ দেখো, হি ব্রেকস দ্য গ্লাস, সে গ্লাসটা ভাঙে, সিম্পল প্রেজেন্ট টেন্স। পরেরটা দেখো, হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছিল, সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো টেন্স ভেদে এখানে ব্রেক এ প্রেজেন্ট ফর্ম, আবার ব্রোক লিখে পাস্ট ফর্ম করা হলো। তাহলে টেন্স ভেদে কিন্তু ফাইনাইট ভার্ব পরিবর্তিত হলো। আবার দেখো, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই হিম, তাহলে প্যাসিভ ফর্মে দেখো আবার ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসলো। তো এইভাবে কিন্তু টেন্স ভেদে, মুড ভেদে বা নাম্বার অনুযায়ী কিন্তু ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন ঘটে। তো এবার দেখো আমরা জয়নিং অফ সেন্টেন্সে যাব। ফাইনাইট ভার্ব আমরা শিখলাম, এবার আমরা জয়নিং অফ সেন্টেন্সে যাব। তা জয়নিং অফ সেন্টেন্সে যাওয়ার আগে দু একটা কথা আমি তোমাদের বলে নিই। তো আমরা জয়নিং অফ সেন্টেন্সে গিয়ে সেন্টেন্সের গঠনগত দিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 3 ক্লাসেস। তো গঠন অনুসারে কিন্তু বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করব তোমাদের আজকে। আর সিম্পল সেন্টেন্সে কীভাবে বা কোন প্রসেস বা কোন ডিভাইসগুলোকে অবলম্বন করে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি, তার যে বিভিন্ন প্রসেস রয়েছে সিম্পল সেন্টেন্সে পরিণত করা, যেমন বাই পার্টিসিপল, বাই ইনফিনিটিভ, বাই নাউন ইন অ্যাপোজিশন, বাই অ্যাবসলিউট ফ্রেজ, বাই অ্যাডভার্বিয়াল, বাই প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম বিভিন্ন প্রসেস ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। তো চলো আমরা সেই পদ্ধতিগুলো জেনে নিই। তো দেখো ছাত্রছাত্রীরা, খুব ভালো করে মনোযোগী হও। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 3 ক্লাসেস। গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ কী কী দেখো আমি ক্লাসিফিকেশন করে দেখিয়েছি। সিম্পল বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে সেগুলো এবার একটু জেনে নিই। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? দেখো, এ সেন্টেন্স that has one subject, one predicate
and one finite verb is called a simple sentence. যে সেন্টেন্সের বা যে বাক্যের একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট এবং একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। 2 নম্বরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। এ সেন্টেন্স দ্যাট হ্যাজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ and one or more dependent clauses or subordinate clauses is called a complex sentence. যে বাক্যের একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তো দেখো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রিন্সিপাল ভার্ব মাস, একটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু থাকবেই, আর তার সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো 3 নম্বরে আসছে কম্পাউন্ড সেন্টেন্স, যাকে আমরা বাংলায় বলি যৌগিক বাক্য। এ সেন্টেন্স দ্যাট হ্যাজ 2 or more principal clauses and they are joined by a conjunction is called a compound sentence বা যৌগিক বাক্য। তাহলে একটা সেন্টেন্স বা একটা বাক্য যার মধ্যে 2 বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তারা একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়, তবে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তা কনজাংশন দ্বারা যুক্ত হয় বলতে কনজাংশন আমরা কোনগুলোকে বলবো? অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, ইয়েট, এগুলোকে বলা হচ্ছে কনজাংশন, লিঙ্কার। এইবার দেখো প্রথমে আমরা আলোচনা করব কিভাবে সিম্পল সেন্টেন্সের পরিণত করে দুটো বাক্যকে সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করা যায়। মেকিং সিম্পল সেন্টেন্স, তা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে গেলে কিছু প্রসেস আছে, যেমন বাই ইউজিং পার্টিসিপল, বাই ইউজিং ইনফিনিটিভ, বাই ইউজিং প্রিপোজিশন উইথ জিরান্ড, বাই ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, তারপরে অ্যাবসোলিউট ফ্রেজ, বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। এই প্রসেসগুলোকে অবলম্বন করে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনগুলো করব। তো আমরা স্টেপ বাই স্টেপ এক একটা নিয়ম দেখব, খুব মনোযোগী হও তোমরা, দেখো। তো প্রথমেই বলেছি আমি বাই ইউজিং পার্টিসিপল ব্যবহার করে। দেখো, দ্য বয় স এ স্নেক, হি র্যান অ্যাওয়ে। তাহলে দেখো সাবজেক্ট একই, তাহলে সাবজেক্ট যদি একই হয়, যে ভার্বের কাজ আগে হচ্ছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করব। তাহলে আগে দেখলো, তারপর সে পালিয়ে গেল। তাহলে সিং, স ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? সিন। সি এর সাথে আইএনজি যোগ করা হলো, যেটা পার্টিসিপল করা হলো। সিন এ স্নেক, সিং এ স্নেক, দ্য বয় র্যান অ্যাওয়ে। পরেরটা দেখো, বি, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, হি স্যাট ডাউন টু রেস্ট। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ওখানে বিং বসিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি বা করব। তাহলে ওখানে যেহেতু ওয়াজ আছে, কি বসাবো? বিং টায়ার্ড। অর্থটা কীরকম হবে? ক্লান্ত হয়ে। আগেরটা কীরকম আসবে? সাপটাকে দেখে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, দেখে, খেয়ে, শুয়ে, শুনে, হ্যাঁ। তা বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি স্যাট ডাউন টু রেস্ট। তো দেখো সি এরটা, আই স এ গার্ল, সি ওয়াজ ক্যারিং এ ব্যাগ। তাহলে আই স এ গার্ল ক্যারিং এ ব্যাগ, এখানে ক্যারিং হচ্ছে পার্টিসিপল এবং পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, বনা দিচ্ছে গার্লকে। ডি এরটা দেখো, দ্য গ্লাস ইজ ব্রোকেন, থ্রো ইট ইনটু দ্য ডাস্টবিন। থ্রো দ্য ব্রোকেন গ্লাস ইনটু দ্য ডাস্টবিন। তো দেখো এখানে ব্রোকেন গ্লাস, তাই না? গ্লাসের আগে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসেছে।
তা এরকম নাউনের আগে যখন পাস্ট পার্টিসিপল ফর্মগুলো বসবে তখন সেগুলো কাজ করে কিছু, তখন আমরা সেগুলোকে বলি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভে আরও উদাহরণ আছে, যেমন বয়েলড ওয়াটার, ওয়াটার হচ্ছে নাউন, তার আগে বয়েলড বসছে, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে রটেন ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, তার আগে রটেন বসছে। উন্ডেড ম্যান, ম্যানটা হচ্ছে নাউন, তার আগে উন্ডেড বসছে, হ্যাঁ, এটসেট্রা। এবার ইয়েরটা দেখো, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি ফেল্ট টায়ার্ড, সে ক্লান্ত অনুভব করেছিল। তাহলে হ্যাভিং ওয়ার্কড হার্ড, পারফেক্ট পার্টিসিপেলের নিয়ম হচ্ছে প্রথমে হ্যাভিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভিং ওয়ার্কড হার্ড, হি ফেল্ট টায়ার্ড। এইবার আমরা আসছি দেখো 2 নম্বর নিয়মে, বাই ইউজিং অ্যাবসোলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসোলিউটও আমরা একে বলতে পারি। দ্য সান সেট, সূর্য অস্ত গিয়েছিল। দ্য মুন অ্যাপিয়ার্ড ইন দ্য ইস্ট, পূর্ব আকাশে চাঁদ উঠল। দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত গেলে। দ্য মুন অ্যাপিয়ার্ড ইন দ্য ইস্ট, দ্য সান হ্যাভিং সেট। তাহলে দেখো আগে আমরা পারফেক্ট পার্টিসিপেলে কী শিখলাম, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এখানে দেখো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্মের আগে সাবজেক্ট থেকে যাচ্ছে, হ্যাঁ, সাবজেক্টের পর কিন্তু পারফেক্ট পার্টিসিপেলটা বসছে। তো এরকমভাবে আমরা অ্যাবসলিউট ফ্রেজ করে থাকি। পরেরটা দেখো, দ্য মিটিং ওয়াজ ওভার, দ্য মেম্বার্স লেফট দ্য প্লেস। দ্য মিটিং বিং ওভার, অ্যামিজ আর ওয়াজ আর থাকলে আমরা বিং বসিয়ে করব। তাহলে দ্য মিটিং বিং ওভার, ওয়াজের জায়গায় কী বসালাম, বিং, তারপরে যা আছে তাই। তাহলে যেখানে একটি কাজ শেষ হয়ে আরেকটি কাজ হয়, সেখানে বা সেক্ষেত্রে প্রথম কাজের জায়গায় কিন্তু আমরা অ্যাবসলিউট ফ্রেজটাকে ব্যবহার করি। মানে একটা কাজ শেষ হয়ে আরেকটি কাজ যখন হবে সেই প্রথম কাজের জায়গায়, যেমন দ্য সানসেট, একটা সূর্য অস্ত গেল, তারপর চাঁদ পূর্ব আকাশে উঠলো। তা আগে একটা কাজ শেষ হচ্ছে যখন, আগের কাজটা যখন শেষ হচ্ছে সেই আগের কাজটার ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাবসলিউট ফ্রেজটাকে ইউজ করব। 3টা দেখো, বাই ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভের ব্যবহার এর আগে আমরা শিখেছি ক্লাস 8-এ, যেমন টু প্লাস মেন ভার্ব, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসিয়ে আমরা ইনফিনিটিভ গঠন করে থাকি। যেমন আই হ্যাভ মেনি বুকস, আই মাস্ট রিড দেম। আই হ্যাভ মেনি বুকস টু রিড। বিয়েরটা, হি ওয়েন্ট টু দিল্লি, হিজ অবজেক্ট ওয়াজ টু ভিজিট দ্য রেড ফোর্ট। হি ওয়েন্ট টু দিল্লি টু ভিজিট দ্য রেড ফোর্ট। কোনো কোনো ক্ষেত্রে ইনফিনিটিভ দেখবা সেন্টেন্সে দেওয়াই থাকে। 4টা দেখো, ইউজ অফ অ্যাডভার্ব টু, অ্যাডভার্ব টু এর ব্যবহার। হি ইজ ভেরি অনেস্ট, হি ক্যান নট টেল এ লাই। তাহলে হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই। তাহলে দেখো ভেরির জায়গায় এখানে আমরা টু প্রয়োগ করছি। এখানে ভেরি অর্থও যা, টু অর্থ সেই একই। তাহলে ভেরি বলতে যেমন খুব বা অত্যন্ত বা মাত্র অতিরিক্তকে বোঝায়, তো টু মানেও কিন্তু এখানে সেই একই রকম। কিন্তু টুটা কিন্তু এখানে ইনফিনিটিভ নয়, হ্যাঁ, মনে রাখবে টুটা কিন্তু অ্যাডভার্ব, এখানে ইনফিনিটিভ কিন্তু টু টেল। বিয়েরটা দেখো, আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। আই কুড নট ওয়াক এনিমোর, আমি আর হাঁটতে পারিনি। তাহলে ভেরির জায়গায় আবার টি ডবল টু বসাবো আমরা। তাহলে আই ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক এনিমোর। তাহলে এখানে টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ। তো এবার দেখো 5 নম্বর, বাই ইউজিং নাউন্স অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। নাউন সম্পর্কিত ফ্রেজকে আমরা আলাদা আলাদা করে দেখিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। এরটা দেখো, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইট ইজ এ হিস্টোরিক্যাল সিটি। তাহলে দিল্লি একটা নাউন সম্পর্কিত এখানে ফ্রেজ কি, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ফ্রেজ বলতে কী বোঝায়, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট ভার্ব। তাহলে ভার্ব রাখলে হবে না ফ্রেজের মধ্যে। তাহলে দিল্লি কমা দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া কমা ইজ এ হিস্টোরিক্যাল সিটি। বিয়েরটা দেখো, মিস্টার রয় ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে মিস্টার রয় একটা নাউন, কমা দিয়ে কী লিখব, মিস্টার রয় সম্পর্কিত যে ফ্রেজ বা শব্দগুচ্ছ, তাহলে কী লিখব, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল কমা ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এক্ষেত্রে আমরা কী করি, নাউন এবং ফ্রেজকে আলাদা করা হলো, বা নাউন এবং ফ্রেজকে আলাদা আলাদা করে আমরা নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন প্রয়োগ করি। 6টা দেখো, বাই ইউজিং প্রিপোজিশনস উইথ নাউন্স অর জিরান্ডস। এরটা দেখো,
সি হার্ড দ্য নিউজ অফ হার সাকসেস সি বিগান টু ডান্স। তাহলে অন হিয়ারিং দ্য নিউজ অফ হার সাকসেস সি বিগান টু ডান্স। আবার বিয়েরটা দেখো, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা বেতার সম্প্রচারে শুনেছিলাম। উই রিয়ালাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর। অন লিসনিং টু দ্য ব্রডকাস্ট, বেতার সম্প্রচারে শুনে উই রিয়ালাইজ দ্যাট, আমরা উপলব্ধি করতে পেরেছিলাম দ্যাট বাপু ওয়াজ নো মোর, যে বাপু আর নেই। তাহলে দেখো প্রিপোজিশন বসছে প্রথমে, তারপর নাউন বা জিরান্ড ব্যবহার করা হয়। প্রিপোজিশন, তারপর নাউন বা জিরান্ড ব্যবহার করা হচ্ছে। তাহলে জিরান্ডটা কি? জিরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যার মধ্যে নাউন এবং ভার্বের ফোর্স থাকে, যার মধ্যে নাউন এবং ভার্বের ফোর্স থাকে, সেটাই হচ্ছে জিরান্ড। তো দেখো এখানে একটু আমাদের একটু বোঝার ব্যাপার আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড গঠিত হয়। যা দেখো এবার আমি তোমাদের জিরান্ড সম্পর্কে একটু আলোচনা করি। ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড গঠিত হয়, আর জিরান্ড কিন্তু সর্বদা নাউনের কাজ করে, মনে রাখবে। আবার ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু গঠিত হয়, কিন্তু পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মনে রাখবে। জিরান্ড কাজ করে নাউনের মতো ভার্ব প্লাস আইএনজি, আবার পার্টিসিপলও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, যা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ওয়াকিং, ধরো একটু উদাহরণ দিয়ে বলছি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে ওয়াকিং দেখো ভার্বের সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট, যা কাজ করছে নাউনের মতো, হাঁটা। ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, নাউনের মতো কাজ করছে। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরো আই স এ ম্যান, আমি একটা লোককে দেখলাম, ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে। তাহলে দেখো এখানে ওয়াকিং, আই স এ ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, তাহলে ওয়াকিংটা বর্ণনা, লোকটির বর্ণনা দিচ্ছে, যা কাজ করছে কিন্তু অ্যাডজেক্টিভের মতো। তা এই হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। তো এবার দেখো 6 নম্বর নিয়মে আমরা আসছি। 6 নম্বর নিয়মটা হলো। তো এবার দেখো 7 নম্বর নিয়মে আসছে। বাই ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজ, কিছু প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেও আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। যেমন দেখো, হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। যে ইনস্পাইট অফ প্রিপোজিশনাল একটা ফ্রেজ। আবার বিয়েরটা দেখো, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যেতে পারেনি। তাহলে হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, অথবা ওখানে আমরা ডিউ টু হিজ ইলনেস বলতে পারি, বা অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস বলতে পারি। তাহলে নিচে দেখো আমি কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ দিয়েছি, সচরাচর যেগুলো ব্যবহৃত হয়ে থাকে। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, যার প্রত্যেকটার অর্থই কিন্তু কারণে। ইনস্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। তো এবার দেখো 8 নম্বর নিয়মে কি বলছে, বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, অ্যাডভার্বে পরিণত করে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। যেমন হি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম, দিস ওয়াজ আনফর্চুনেট। আনফর্চুনেট একটা অ্যাডজেক্টিভ, তাই না? এর সঙ্গে আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করে নিলাম। দেখো আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম। নেক্সট, হি স্পেন্ট অল হিজ মানি, দিস ওয়াজ ফুলিশ। ফুলিশটা অ্যাডজেক্টিভ, তাহলে হি ফুলিশলি স্পেন্ট অল হিজ মানি। তো এরকমভাবে আমরা অ্যাডভার্বিয়াল বা অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডভার্বিয়ালে পরিণত করেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। তো নিচে দেখো আমি দেখিয়ে দিয়েছি, আরও যেটা ডিটেলসে বলে লিখেও দিয়েছি। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড এবং পার্টিসিপল গঠিত হয়। তো এখানে দেখো জিরান্ড করে কিন্তু নাউনের মতো কাজ, আর পার্টিসিপল করে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি কিভাবে দুটো সেন্টেন্সকে যুক্ত করে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করি, এই পদ্ধতি তোমরা
বুঝতে পেরেছো? কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা ইমিডিয়েট আমাকে টেক্সট করে